দূতাবাসেই কি যত সর্বনাশ? দিল্লির পাক দূতাবাসে ভিসার আড়ালে চলতো চর বৃত্তি। হ্যাঁ, এরকম নানা তথ্য কিন্তু সামনে আসছে। দিল্লির পাক দূতাবাস কার্যত আইএসআই এর ঘাঁটি। হানি ট্র্যাপের মাধ্যমেও চর নিয়োগ দূতাবাসে। জ্যোতির মতো চর পাঠাতো। স্পর্শকাতর এলাকায় রক্ষীর সংখ্যা দিত এই জ্যোতি। আপনারা জানেন, পাক দূতাবাসের যে অনুষ্ঠান, সেখানে দেখা গিয়েছিল জ্যোতি রানী মালহোত্রাকে। শুধু জ্যোতিকে নয়, নবাঙ্কুরকেও দেখা গিয়েছিল। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে দিল্লির পাক দূতাবাস কার্যত কি আইএসআই এর ঘাঁটি? আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে সহকর্মী অতনু। অতনুর কাছ থেকে বোঝার চেষ্টা করবো। অতনু, যত সর্বনাশ তাহলে এই পাক দূতাবাসেই। আমরা জানি পাক হাইকমিশনের যে অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে জ্যোতি রানী মালহোত্রা, নবাঙ্কুরকে, তার মানে এই দূতাবাসে বসেই, দিল্লির পাক দূতাবাসে বসেই চলতো আইএসআই এর ঘাঁটি, বিভিন্ন চরবৃত্তি, বিভিন্ন কাজ। দেখো, দূতাবাস, এই দূতাবাস মানে হচ্ছে দূত, কূটনৈতিক দূত যারা থাকবে তাদের আবাস, তাদের অফিস থাকবে, তাদের থাকার জায়গা থাকবে। এই দূতদের কাজ কি? প্রথমে আগে বুঝে নিতে হবে যে এই যে কূটনৈতিক দূত যারা রয়েছে, আমাদের দেশের রয়েছে পাকিস্তানের রয়েছে আমাদের দেশে, বিভিন্ন দেশের হাই কমিশন দূতাবাস আমাদের দেশে রয়েছে। আমাদের দেশের ক্ষেত্রেও আমাদের দেশের প্রতিনিধিরাও বিভিন্ন দেশে তারা দূতাবাসে থাকেন। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান করা, নিজের দেশ সম্পর্কে প্রচার করা, বলা, ভালো ভালো কথা বলা, যে আমাদের দেশে আসুন, আমাদের দেশে এই আছে। এই দূতাবাসে যারা থাকেন তাদের জন্য একটা রক্ষা কবচ আছে। ইন্টারন্যাশনাল ট্রিটি অনুযায়ী, আন্তর্জাতিক চুক্তি বলে দূত অবদ্ধ। দূতকে তাকে কোনোভাবে টাচ করা সম্ভব নয়। অর্থাৎ এই দূতাবাসে যারা আছেন তাদের কোনোভাবে আইনের ঘেরাটোপে আনা যাবে না, তাদের অ্যারেস্ট করা যাবে না, তাদের কোনো বিচার ব্যবস্থার মধ্যে আনা যাবে না। যদি তার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণিত হয় তাহলে তাকে নিজেদের দেশে পাঠিয়ে দিতে হবে। এই রক্ষা কবচকে ঢাল করেই এখানে ঘুঘুর বাসা তৈরি হয়ে আছে কিনা তা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন স্পষ্ট হচ্ছে? তার কারণ এখানে যারা যারা আছে তাদের মধ্যে দুজনের নাম আমি শুধু বলবো, মুজাম্মেল এবং দানিশ, যে দুজনকে ভারত পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে। কেন পাঠিয়েছে? তাদের গ্রেপ্তার করা যাবে না বলে, তাদের বিরুদ্ধে কোনো রকম বিচার ব্যবস্থা তাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না বলে। এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে তাদের দুজনের বিরুদ্ধে, যে দুজনকে পাঠিয়ে দিতে হলো পাকিস্তানে। কি সেই তথ্য, কি সেই নথি? স্পষ্ট করে বলতে হয় চরবৃত্তির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তারা এমন কিছু কাজ করছিল যা আমাদের দেশের জন্য ক্ষতিকর, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ক্ষতিকর, সংহতি রক্ষার জন্য ক্ষতিকর। কিভাবে করছিল? একজন দুজন নয়, দুজনকে সবে ধরা সম্ভব হয়েছে। বাকিরা কিভাবে করত? তারা খুব সহজ কিছু পথ বেছে নিয়েছিল। যেহেতু তাদের বিরুদ্ধে পুলিশ কিছু করবে না এবং তারা যেখানেই যাবে সম্পূর্ণ নিরাপত্তা পাবে, তাদের অধিকার যে তাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে যে দেশেই তারা থাকুক না কেন, সেই অধিকার ভাঙিয়ে তারা কি করত? তারা বিভিন্ন জায়গায় যেত, বিভিন্ন মানুষের সঙ্গে মিশত। সেই মানুষগুলো কারা? 3 রকম মানুষ। আমরা কদিন আগেই দেখিয়েছিলাম যে আইএসআই যখন কাউকে রিক্রুট করে বা ট্যাপ করে, কিভাবে ট্যাপ করে, 3টে দিক তারা বেছে নেয়। হয় তাদের ব্ল্যাকমেল করে, তা না হলে তাদের টাকার লোভ দেখায়, আর তা না হলে লক্ষ্য করে যে তাদের মধ্যে কোনো দেশবিরোধী মানসিকতা রয়েছে কিনা। সেই দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী মানসিকতাটাকে তারা উস্কে দেয়, কাজে লাগানোর চেষ্টা করে। সেই সব মানুষগুলোকে খোঁজার কাজ করতো এই যারা পাক দূতাবাসে রয়েছে তারা, বা এখনও করে বলে মনে করা হচ্ছে। এবং মনে করা হচ্ছে যে আরও বিপুল পরিমাণে এখানে মানুষকে আনা হবে, বা এই দূতাবাসে আরও বিপুল পরিমাণে রিক্রুট করা হবে, যাতে তারা আমাদের দেশের বিভিন্ন জায়গায় স্লিপার সেল তৈরি করতে পারে, যে স্লিপার সেলগুলো প্রয়োজনে অ্যাক্টিভেট করা যায়। এই স্লিপার সেলগুলোর কি কাজ থাকবে? এই স্লিপার সেলগুলোর কাজ থাকবে যে ইনফরমেশন এই জ্যোতি রানী মালহোত্রা বা অন্যান্য চররা দিচ্ছে, সেগুলোকে আরো খতিয়ে দেখে সেখানে নাশকতার কাজ করা। সেই নাশকতার কাজ করবে কিভাবে? দুভাবে করা যেতে পারে। এক, যাবতীয় সবকিছু ইন্টেল আইএসআই কে দিয়ে। অতনু, তোমার কাছেই আছে, একটু সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে পেয়েছি অতনু অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকারকে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। ওভার টু ইউ অতনু।
কৌশিক সরকার, আপনার কাছে আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন রয়েছে যে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে এই যে দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসে যারা থাকেন তাদের বিরুদ্ধে আমরা আইনত কোনো ব্যবস্থা নিতে পারি না। যদি কেউ চায় তাহলে সেই সুযোগে কাজে লাগিয়ে তারা সেই দেশের সার্বভৌমত্বে আঘাত হানতে পারে। তো দেখুন, এরা একটা ইন্টারন্যাশনাল ইমিউনিটি এনজয় করে। এই ইমিউনিটিটার জন্য আমরা কিছু করতে পারি না, এবং তার আড়ালে তারা নানা রকম গতিবিধি করে, যেটা হচ্ছে অ্যান্টি কান্ট্রি, আমাদের কান্ট্রির বিরুদ্ধে এইসব কাজগুলো করে। যেমন ওরা স্লিপার সেল তৈরি করে, ওরা মোল তৈরি করে, ওরা আমাদের সোসাইটিতে পেনিট্রেট করার চেষ্টা করে, একটা নেটওয়ার্ক তৈরি করে, যার থ্রু দিয়ে ওরা ভেরিয়াস টাইপস অফ ইনফরমেশন যেটা ওদের দরকার সেটা ওরা বের করতে পারে। এবং তারা বেসিক্যালি টার্গেট করে যারা উইক, কিছু লোককে যারা ব্ল্যাকমেল করে, আর কিছু লোককে টাকার লোক দেখিয়ে বা হানি ট্র্যাপ করে এগুলো এরা সংগ্রহ করার চেষ্টা করে। এবং সেইভাবেই কিন্তু এই যে এবারে যারা যারা ধরা পড়ছে দেখা যাচ্ছে তারা কিন্তু এই আড়ালেই এই জিনিসগুলো করে গেছে। এবং আমার মতে এদেরকে ইমিডিয়েট বহিষ্কার করা উচিত এবং এদেরকে ইমিডিয়েট থ্রো আউট করা উচিত, যাতে ওরা যাতে আর কোনো ড্যামেজ না করতে পারে। আমাদের এমবাসিটা ইমিডিয়েট ক্লোজ করে এদেরকে একদম দেশ থেকে উচ্ছেদ করে দেওয়া উচিত। কারণ তুমি ডিপ্লোম্যাটিক রিলেশনের আড়ালে তুমি এইসব কাজগুলো করে গেছো, সেগুলো কিন্তু নট অ্যাকসেপ্টেবল ইন আওয়ার সোসাইটি। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু আওয়ার কান্ট্রি। আমি ভেরি শিওর কেউ এটা অ্যাকসেপ্ট করবে না যে তুমি আমার ভিতরে থেকে আমাকে টার্মাইটের মতো একদম ঘুণ ধরিয়ে দিচ্ছ। এটা কে অ্যাকসেপ্ট করবে? নোবডি। এবারে এই যে জালটা ফেলা হয়েছে এজেন্সির দ্বারা, এবারে প্রচুর মাছ কিন্তু ধরা পড়বে, এবারে প্রচুর মাছ উঠবে। এই এদেরকে এখন সেগ্রিগেট করে দেওয়া দরকার। এবার একবার যখন সে পড়েছে তার কিন্তু আর মানে ছাড়া পাওয়া খুব ঝামেলার ব্যাপার বলে আমার মনে হয়। কর্নেল সরকার, আমার আরেকটা প্রশ্ন থাকবে। এটা খুব সত্যি কথা যে এই ঢাল বা রক্ষা কবচটাকে রেখেই পাকিস্তান বা আইএসআই এতদিন ধরে কাজ করে এসেছে। এইরকম একটা জায়গায় যেহেতু আন্তর্জাতিক কিছু বিষয় রয়ে যায়, ইন্টারন্যাশনাল রিলেশন কিছু থেকে যায়, চাইলেই আমরা পাক দূতাবাস বা পাক হাই কমিশন এখান থেকে তুলে দিতে পারি, অ্যাবলিশ করতে পারি, যে আমাদের দেশে পাকিস্তানের কোনো দূতাবাসের প্রয়োজন নেই, আমরা রাখতে দেবো না। এরকম করা কি সম্ভব? নিশ্চয়ই আমরা এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে পরিষ্কার জানাতে পারি যে ওরা এর আড়ালে টেরোরিজমকে শ্রেয় দিচ্ছে এবং আমাদের দেশে গুপ্তচরের কাজগুলো করে যাচ্ছে। এবং এইগুলো আমাদের খুব বড়ভাবে মানে হ্যামার করা উচিত এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলা উচিত যে দিস আর নট পারমিটেড ইন আওয়ার কান্ট্রি। তারপরে ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি বলে যে ইউ শাট ডাউন দ্য এম্বাসি, উই উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিংলি। কিন্তু সেটার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদের সব ডকুমেন্টস নিয়ে, প্রুফ নিয়ে, to show the international community যে এরা এই ডিপ্লোমেসির আড়ালে কিভাবে দেশের ক্ষতি করে দিচ্ছে। থ্যাংক ইউ। কর্নেল সরকার আমাদের সঙ্গে ছিলেন। এবং প্রিয়াঙ্কা, যে কথা আমরা আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে, যে এটা তো সত্যি যে আজ প্রমাণিত হয়ে গেছে যে তারা সেখান থেকে বসে বসে তারা রিক্রুট করছে বিভিন্ন মানুষকে, সেই সব মানুষকে যাদের মনে হয়েছে যে রিক্রুট করলে এরা আইএসআই এর হ্যান্ডলার হিসেবে কাজ করতে পারবে। যদি এটা প্রমাণ হয়ে গিয়েই থাকে তাহলে এটা বোধহয় শুধু সময়ের অপেক্ষা যে তারা আমাদের দেশের বিভিন্ন জায়গায় স্লিপার সেল তৈরি করে ফেলবে এবং সেই স্লিপার সেলের কানেকশন থাকবে আইএসআই এর সঙ্গে থ্রু দূতাবাস, অর্থাৎ দূতাবাস এখানে ভায়া হিসেবে কাজ করবে, মিডিয়াম হিসেবে কাজ করবে। সুতরাং এই দূতাবাস নিয়ে নতুন করে ভাবনা চিন্তার জায়গায় এসেছে। এবং আমি কর্নেল সরকারের সঙ্গে একদম একমত যে যদি সত্যি আমাদের কাছে সেই নথি তথ্য সব থেকে থাকে সেগুলো আন্তর্জাতিক মহলে তুলে ধরে দূতাবাস ইমিডিয়েট শাটডাউন করা উচিত। একেবারে যত নষ্টের গোড়া এবং যত সর্বনাশের জায়গায় পাকিস্তানের দূতাবাস, যা দিল্লিতে পাক দূতাবাস, সেখান থেকে আইএসআই এর জঙ্গি ঘাঁটি, আইএসআই ঘাঁটি, নানা প্রশ্ন কিন্তু সামনে আসছে। কোথায় কোথায় গিয়েছেন পাক চর জ্যোতি, সেই সব জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে, সব ঘটনার পুনর্নির্মাণ করা হবে। আদালতে জানালো পুলিশ তাদের বিশেষ নজর সীমান্তবর্তী এলাকাগুলিতে যেখানে গিয়ে জ্যোতি ব্লগিং করেছে। এনআইএ তদন্তকারীদের দাবি পাক হাই কমিশনের কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছে জ্যোতি, আর সে পাকিস্তানে বিয়ে করার কথাও ভাবছিল। ইউটিউবার, ট্রাভেল ব্লগার, চরবৃত্তির অভিযোগে গ্রেফতার। দেশ জুড়ে আলোচনায় হরিয়ানার জ্যোতিরানী মালহোত্রা।
ব্লগিং এর নামে একাধিকবার পাকিস্তান সফর, ভারতের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাকিস্তানে পাচার। এর জন্য এদেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছে জ্যোতি। সেই সব জায়গায় তাকে নিয়ে গিয়ে জেরা করতে চায় পুলিশ। তদন্তকারীদের বাড়তি নজর জ্যোতির যাওয়া সীমান্তবর্তী এলাকাগুলিতে। ওয়েলকাম টু পাকিস্তান। যেমন কাশ্মীরের পহেলগাঁও, পাঞ্জাবের অমৃতসর, রাজস্থানের বারমেড়, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, যেখানে রয়েছে চিকেন নেক, যার একদিকে বাংলাদেশ আরেকদিকে নেপাল, কাছেই চীন এবং ভুটান। উত্তরবঙ্গের করোনেশন ব্রিজেরও ভিডিও করে জ্যোতি। এসেছিল ভুটান সীমান্তে আলিপুরদুয়ারের জয়গাঁতেও। জ্যোতির নজর ছিল ধর্মীয় স্থানেও। পুরী, অমৃতসরের মতো জায়গায় গিয়ে ভিডিও করে জ্যোতি। মুম্বাইয়ে যায় গণেশ চতুর্থীতে। গণেশ পুজোয় মুম্বাইয়ের জ্যোতির ব্লগে বারবার দেখা গিয়েছে নীল শার্ট পরা এই যুবককে। नेवी का कार्ड दिखा के जल्दी एंट्री, देखो नेवी का कार्ड दिखा रहे हैं, जल्दी एंट्री पा रहे हैं। এটা শুরু। এরপরে এই যুবকের সঙ্গে বারবার দেখা গেছে জ্যোতিকে। সত্যি কি এই যুবক নৌসেনার কর্মী? নীল শার্ট পরা এই যুবকের ওপরেও নজর গোয়েন্দাদের, কারণ বরাবরই দেখা গেছে জ্যোতি টার্গেট করত সেনা থেকে সিবিআই। শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেসে উঠে সেনা অফিসারের সঙ্গে কথা বলতে দেখা গেছে জ্যোতিকে। পাহেলগামে গিয়ে সিবিআই এর আইনজীবীর সঙ্গে কথা বলে জ্যোতি। গত 22 এপ্রিল এই পহেলগাঁওতে হত্যা লীলা চালায় জঙ্গিরা। অপারেশন সিঁদুরে যার বদলা নেয় সেনা। এরপর ঘর শত্রু বিভীষণদের ধরতে শুরু করে অপারেশন মির্জাফর। তাতেই চালে পাক চর জ্যোতি রানী মালহোত্রা। বেশ কয়েকবার সে পাকিস্তানে যায়। এসবের শুরু 2023-এ। পাকিস্তানের প্রতি জ্যোতির প্রেম এমনই ছিল যে আরো বড় পদক্ষেপের কথা ভাবছিল সে। ওয়েলকাম টু পাকিস্তান। তদন্তকারীদের দাবি, জেরায় জ্যোতি জানিয়েছে পাকিস্তানে সে বিয়ে করার কথা ভেবেছিল। এর জন্য সে দেশে আলাপ হওয়া হাসান আলীকে অনুরোধও করে। কিন্তু এই মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার আগেই অপারেশন মির্জাফরের জালে জ্যোতি।